एसएससी मामला सुप्रीम कोर्ट के फैसले के बाद पूरे रियासत के साथ साथ हुगली जिला के बेशतर स्कूलों के उस्ताद की तकरीरें हुई मनसूख। उनके चेहरों पर दिखी गम और हैरानी। उस्ताद ने कहा कि हम मेहनत करके साफ सफाई के साथ इम्तहान दिए थे और हमारी बहाली हुई थी, तो फिर हमारे साथ ऐसा क्यों। इस मामले में बांसबड़िया गेंजेस हाई स्कूल के हेडमास्टर विशाल तिवारी ने इन टीचरों की हौसला अफजाई करते हुए कहा कि हो सकता है कि आपकी नौकरियां जा रही है, लेकिन आपकी काबिलियत आपसे कोई नहीं छीन सकता। आज इस अदालती फैसले पर किसने क्या कहा, चलिए सुनते हैं। স্যালারি ফেরত দিতে হবে প্লাস তারা যে রি এক্সাম হবে ওখানে বসতে পারবে না। তো অ্যাকর্ডিং টু হিজ ওন জাজমেন্ট তুমি তো নিজে জানছেন যে ক্যান্ডিডেট কে আনটেন্টেড কে। যখন এই সেগ্রিগেশনটা ওখানেই পসিবল, কেন তিনি কোন ইয়েতে উনি বলে দিলেন যে না আনটেন্টেড ক্যান্ডিডেটসেরও আর চাকরি থাকছে না, ওরাও এদের সাথে বাতিল হয়ে গেল। এটা তো ঠিক নয়। এটা কোথাকার বিচার? আমরা বিচার কোথায় পেলাম? বিচার ব্যবস্থার উপর কি আস্থা থাকছে না? আর আমরা রাখবো কি করে বলুন? আমরা তো ভীষণ আস্থা রেখেছিলাম যে না আমার যাই হয়ে যাক, আমরা তো কোনো অন্যায় করিনি। আমাদের সেটা মাথায় নিশ্চয়ই আমাদের যিনি চিফ জাস্টিস উনি এটা ভেবেই রায়দান করবেন যে না এখানে অনেক ক্যান্ডিডেটস আছে যারা নিজেদের মেরিটে চাকরি পেয়েছে, তাদের কোনো দোষ নেই। আজকে একটা স্মল পার্সেন্টেজ অফ ক্যান্ডিডেটসের জন্য যারা এরকম দোষে এরকম কারাপ্টেড ওয়েতে ঢুকেছে, শুধু তাদের জন্য আমরাও সাফার করছি উইদাউট এনি ফল্ট অফ আওয়ার্স। কোর্ট তো বহুবার অ্যাটেন্ডেড নয়। দেখুন সেটা তো আর আমাদের দেওয়ার কথা নয়। একটা সিম্পল অ্যাডভার্টাইজমেন্ট, পাবলিক অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, সেই অ্যাডভার্টাইজমেন্ট দেখে আমরা অ্যাপ্লাই করেছি। যেরকম যা যা প্রসিডিওর হয়েছে, রিটেন এক্সাম থেকে শুরু করে ইন্টারভিউ, দেন একাডেমিক স্কোর ভেরিফিকেশন, ডকুমেন্ট ভেরিফিকেশন সবটা করেছি। সবটা দিয়ে পুরো প্রসিডিওর ফলো করে আমরা এসেছি। তারপরে কি হচ্ছে না হচ্ছে সেটা তো জানা প্রায় আমাদের নয়। আমরা তো ওই সিস্টেমে, অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমে নেই। সেটা যাদের দায়িত্ব তাদেরকে কোয়েশ্চেন করা হয়। Why are we suffering because of that? কি নাম আপনার? প্রিয়া দে। পুরো বিশ্বাস রেখেছিলাম তাহলে একমাত্র রাস্তা, দিস ইজ দ্য অনলি ওয়ে, ইফ সেগ্রিগেশন ইজ পসিবল তাহলে প্যানেল উইল নট বি ক্যান্সেলড। তাহলে ওই ভরসা আমরা রেখেছিলাম। তো এসএসসি যথাযথ সেগ্রিগেশনের জন্য ওরা কাগজপত্র দিয়েছে, এটা আমাদের দেখার ব্যাপার না, এটা সাব ডিভিশন ম্যাটার ছিল। আমরা অনেক আন্দোলন করেছি। আমরা 25 তারিখেও আমরা ধর্মতলা ওয়াই চ্যানেল, মানে 25 তারিখ থেকে আমরা আন্দোলন করলাম। লাস্ট 1 মাস ধরে আমরা ওয়াই চ্যানেলে রাত দিন দুপুর আমরা আন্দোলন করেছি। আমরা জল বৃষ্টি করিনি। এরকম অনেক ক্যান্ডিডেট আছে কি যার আর্নিং, দেখুন আমি বাড়িতে আর্নিং মেম্বার, আই এম দ্য সিঙ্গেল আর্নিং মেম্বার অফ মাই ফ্যামিলি। মাই ফাদার ইজ রিটায়ারমেন্ট পারসন। তারপরে এবার আমি কী করে সংসারটা কী করে আমি লিড করে নেব। তারপরে আমরা চিফ জাস্টিস বা জুডিশিয়ারি সিস্টেম বলা হয় কি ন্যাচুরাল জাস্টিস, তো আমরা ন্যাচুরাল জাস্টিস কোথায় পেলাম? কারণ ন্যাচুরাল জাস্টিস হলে তো সেগ্রিগেশন দরকার ছিল। তাহলে আমরা তো অপরাধী না। তো আমাদের এটাই মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন, সরকারের কাছেও আবেদন, আর চিফ জাস্টিসের কাছেও আবেদন কি আমাদেরকে আরেকবার পুনর্বিবেচনা করে ভাবা হোক, ম্যাটারটাকে রিভিউ করা হবে। আপনি বলছেন হ্যাঁ, জিনিসটাকে ম্যাটারটাকে রিভিউ করা হোক, কেননা মানুষই ঠিক করে, মানুষই ভুল করে। এবার যিনি জাজ দিয়েছেন উনি চিফ জাস্টিস, উনি যদি ওটাকে দিতে পারেন তো ওনার পাওয়ার আছে ওনাকে রিভিউ করার, সংবিধানে আছে। আমার নাম অরিন্দম সিং। চাকরি পরীক্ষা দিয়েছিলেন, কি বলবেন এই যে রায়, মানে কতটা, মানে কি হলো এই বিষয়টা? আমরা একদমই আশা করিনি যে এই রায়টা হবে। আজকে আমাদেরকে এই দিনটা দেখতে হবে। আমরা প্রচণ্ডভাবেই হোপফুল ছিলাম যে আমাদের চাকরি থাকবে, বিকজ আমরা আনটেন্টেড, আমাদের কোনো লিস্টে কোথাও নাম নেই। এই স্কুলে 14 জনের মধ্যে একজন আমাদের সার্ভিস কন্টিনিউশন নিয়ে আসে, ইন সার্ভিস ছিল। আজকে রায় অনুযায়ী তার চাকরিটা থাকবে, আর একজন আমাদের টেন্টেড আছে ক্যান্ডিডেট, তার চাকরিটা তো অবভিয়াসলি থাকছে না। আমরা 12 জন কী করলাম ক্ষতি? আমাদের 12 জন অ্যাকর্ডিং টু দ্য অর্ডার, মানে যেটুকু শোনা গেছে সকালে 10:30 থেকে, সেই 10:30টার অর্ডারে কিন্তু এটা বলা হয়েছে যে যারা টেন্টেড তাদেরকে টাকা ফেরত দিতে হবে। তো সেই রায়েই বলে দিচ্ছে যে বাকিদেরকে টাকা ফেরত দিতে হবে না, তার মানে তারা টেন্টেড নয়, তারা দোষী নয়। তো সেই দোষী নয়, তাও তাদের চাকরিটা গেল কেন আজকে? আজকে আমরা 6 বছর ধরে আজকে এই চাকরিটা করছি। কত লোকের লোন আছে, কতজন বিয়ে করেছে এই চাকরিটা পাওয়ার পরে, তাদের ছোট ছোট বাচ্চা আছে, কতজন ডিভোর্সড, কতজন সিঙ্গেল মাদার, তারা সংসারটা একা চালাচ্ছে, কতজন আছে একজন, তার বাবা মা ছেলে মেয়ে সবাইকে নিয়ে, স্ত্রী সবাইকে নিয়ে সংসার চালাচ্ছে। তো আমাদের হঠাৎ করে আজকে যে সকালে 10:30টার অর্ডারে জানা গেল যে আমাদের চাকরিটা নেই, আমাদের কি হবে? আজকে আমরা অনেকেই অন্য চাকরি পেয়েও সেই চাকরিটা করিনি। অ্যাপয়েন্টমেন্ট লেটার, আমার নিজের অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে অন্য চাকরি, কিন্তু আমি সেই চাকরিটা করিনি, কারণ এই চাকরিটা আমি বেটার ফিল করেছিলাম তখন।
আজকে ও আছে যে অন্য চাকরি করেনি, ইন্টারভিউ দিতে যায়নি, এরকম তো অনেকেই আছে আমরা। তা আমাদের ক্ষতিটা কোথায়? আমাদের আজকে এই রায়ের জন্য যে দিনটা দেখতে হলো সেটার কোনো রকমভাবেই আমরা আশা করিনি। আজকে রায় দানের আগের মুহূর্তেও আমরা আশাবাদী ছিলাম যে আমাদের কিছু হবে না, বিকজ আমরা অনেস্ট। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে আজকে এই রায়ের জন্য আমরা হঠাৎ করে দিশেহারা হয়ে পড়লাম, আমাদেরকে আবার পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষা দিতে হবে বলে আমরা দুঃখ পাচ্ছি সেটা নয়, কিন্তু পরীক্ষাটা কেন দিতে হবে? আজকে আমরা বাকিদের সাথে আবার কেন নিজেদেরকে প্রমাণ করব? আজকে এখানে অনেকেই আছে যারা আপারে পেয়েছিল, আপার প্রাইমারিতে পেয়েছিল, তারা যায়নি সেখানে। যারা অনেকেই আছে যারা আগের 2012 RLST পরীক্ষাতে তারা ছিল টেট কোয়ালিফাইড, ওটাতে জয়েন না করে পরে এটাতে আবার জয়েন করেছে হয়তো, যে সেটাকে মেন সাবজেক্টে পাইনি। তো আমরা তো বারবার নিজেদেরকে প্রুভ করেছি, আর কতবার করব? বিগত 1 বছর ধরে 22 এপ্রিল 2024 থেকে আমরা এরকম মানসিক নির্যাতন সহ্য করছি, আজকেও সহ্য করছি, আর আগামী দিনগুলোতেও সহ্য করতে হবে। আজকে আমাদের মধ্যে যদি কারোর কোনো ক্ষতি হয়, তার দায়িত্বটা কে নেবে? সরকার নেবে, কোর্ট নেবে, SSC নেবে, না জনগণ নেবে? কারণ আমরা তো সবার পেন্টেড ইন দ্য সেম ব্রাশ হয়ে গেলাম। আমাদেরকে সবার কাছে জবাবদিহি করতে হবে যে আমরা টেন্টেড না আনটেন্টেড। আমাদেরকে অন্য কোথাও গিয়ে চাকরিও পাবো না, বিকজ আমাদেরকে ওই একই ক্যাটাগরিতে ধরা হচ্ছে যে না এরাও বুঝিয়ে চাকরি পেয়েছে। আসলে তো সেটা সত্যি নয়। আমরা নিজেরা খেটে নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছি, কিছু একটা পার্সেন্টেজের জন্য আজকে আমাদেরকেও পথে বসতে হচ্ছে। কেন? আজকে কিন্তু 25,000-এর চাকরি যায়নি। আমার মতে, আমার এটা পার্সোনাল ওপিনিয়ন, যে আমার মতে 7,000-এর জন্য আমাদের বাকি 17,000-এর বলিটা পড়লো। আজকে 25,000-এর চাকরি যায়নি, আজকে 17,000-এর চাকরি আছে। দোষী করবেন আপনারা? দোষী আমরা কি বলার? আমরা বলার তো নই, আমরা শুধু জানি আমরা জানি আমরা দোষী নই। আমাদের নাম কোথাও কোনো রকমের লিস্টে নেই। আজকে যখন মাননীয় CJI যখন আপনার নামটা? আমার নাম ইপসিতা হাজরা। আচ্ছা, যখন মাননীয় চিফ জাস্টিস উনি রায়দান দিচ্ছেন, কতজন ছাত্র পড়ে? আমাদের এখানে প্রায় 2000 থেকে 2,000-এর মতো ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করে। টিচার 19 জন আপনার অ্যাপ্রুভড, আর আনঅ্যাপ্রুভড 7 থেকে 8 জন। কতজনের চাকরি? 12 জন। করবেন এখন কাজ? কিছুই বোঝা যাচ্ছে না। আর আমরা এখন শুধু একটাই আমার রিকোয়েস্ট আপনাদের এই চ্যানেলের মাধ্যমে, সব কটা যতক্ষণ পলিটিক্যাল পার্টি আছে সবই ভালো শুভবুদ্ধি সম্পন্ন যারা নেতা, তাদের সবাই মিলে এই সমস্যার সমাধান একটা খোঁজা হোক। এতজন চাকরিচ্যুত হওয়া ভালো জিনিস নয়। সবার সংসার আছে, কারোর মা বাবা বৃদ্ধ হয়ে গেছেন, অনেক তাদের কাঁধের উপরে একটা রেসপন্সিবিলিটি আছে। সেই রেসপন্সিবিলিটিকে ভালোভাবে শোল্ডার করতে গেলে যে এক্সপেন্সেস লাগে, এবং তারা অলরেডি 6 বছর চাকরি করে ফেলেছেন, তাদের অলরেডি EMI স্টার্ট আছে। আমি এই কন্ডিশনে কি বলবো, অসহায় বোধ করছি। আমি চাই আমার ভাই বোন যারা আমাদের কালিগস, তাদের চাকরি যে কোনো যেন প্রকারে তাদের কিন্তু বেঁচে থাকুক, তারা যেন আসতে থাকুক আমার স্কুলে। আরেকটা বিষয়, ছাত্রছাত্রীদের পড়াশোনার মধ্যে তো কিছুটা ফাঁক থেকে যাবে। ফাঁক না, কিছুটা নয় স্যার, পুরোটাই ফাঁক থেকে যাবে। এদের যদি আসা যদি বন্ধ হয়ে যায়, আমার স্কুলটাই আমি মেনে নেব, প্রকৃত অর্থে আমার স্কুলটাই বন্ধ হয়ে গেল। আজ থেকে আমার স্কুলটাই বন্ধ হয়ে গেল, আমি এটা ভেবে নিচ্ছি। আমার নাম রোশন মাল, আমি রিষড়া বিদ্যাপীঠ ইউনিট 2 এর প্রধান শিক্ষক। রোশন কুমার মাল, আমি রিষড়া বিদ্যাপীঠ ইউনিট 2 এর প্রধান শিক্ষক। ঠিক আছে, আপনি আপনার চাকরি শুরু হবে। হ্যাঁ, এখানে প্রথমে প্রশ্ন, হ্যাঁ কি বলবেন এই যে 26,000-এর চাকরিটার মধ্যে আপনার নামটা রয়েছে, আপনি তাহলে কি ভাবছেন? আমি এটাই ভাবছি যে আমাদের সাথে অন্যায় হয়েছে, আর এটা হওয়া উচিত ছিল না। যারা আনটেন্টেড তাদের সাথে একদমই না। আমি চেয়েছিলাম যে আমরা সবাই চাকরিটা আমাদের যেমন আছে তেমনি থাকুক, যাতে চেয়েছিলাম যারা টেন্টেড তারা বের হয়ে যাক, তাদের কোনো অসুবিধা ছিল না। কিন্তু আমাদের যে এখন এত অসহায় মনে হচ্ছে, এটা কি করব আমি নিজেই কিছু বুঝতে পারছি না। ইট ইজ টু ফ্রেশ। আর এই বাড়িতে গিয়ে কি সিচুয়েশন হবে আমি বুঝতে পারছি না এখনো, কারণ বাবা মা নিশ্চয়ই জানে না, যে ওরা খবরে রাখেনি খবর যে আমাদের চাকরি গেছে। কোথাও গিয়ে হ্যাঁ পাড়া প্রতিবেশী হোক, ওরা তো বলবেই, এটা এটা হবেই। আমাদের যে ক্যারেক্টারের উপরে যে একটা টেন পড়লো, ধাব্বা পড়লো, দাগ লাগলো, যে হ্যাঁ এদের সাথে যারা টেন্টেড তাদের সাথে আনটেন্টেড নাম ঢুকিয়ে দেওয়া হলো। এবার আপনি ভাবুন, এখন
অনেকরা এমন অনেক স্কুল থেকে হবে যারা এখানে চাকরি তো চলে গেছে, তারা ভাববে যে হ্যাঁ অন্য জায়গায় চাকরি করি বা একটা প্রাইভেট স্কুলে গিয়ে করি। তো প্রাইভেট স্কুলে গিয়ে যখনই তারা অ্যাপ্লাই করতে যাবে বা ইন্টারভিউতে বসবে, তখন জিজ্ঞেস করে আপনি এত বছর কোথায় কাজ চাকরি করেছেন, বলো ও আপনি সরকারি চাকরি করেন। তো ওখান থেকে প্রথমে স্টার্ট হলো, ও ব্যাপারটা স্টার্ট হলো, whether you like it or not, that is the reality of things। এখন এরপরে তো পাড়ার লোকেরা আছে, ও আরে তুমি তো তাহলে পয়সা দিয়ে চাকরি করতে ঢুকেছিলে, ইভিন দো আমরা সবাই জানে যে কেউ টাকা দিয়ে ঢোকেনি, তবে আমরা খেটে তারপরে এই চাকরি পেয়েছি, কোনো টাকা পয়সা কোনো দেওয়ার কোনো ব্যাপারই নেই। আর আমাদেরও ওদের সাথে অ্যাড করে দিয়ে এখন সবাইকে বের করে, এখন কি হবে, আমাদের তো গেলই সবকিছু, এখন আর কি করব আমরা, দেখি এখন কি করা যায়, আর কিছু বলার নেই। দেবদত্ত বৈদ্য। আপনাদের ষোলোতে বোধহয় এই যে সুপ্রিম কোর্টের রায় কি বলবেন? এই রায়টা খুবই আনএক্সপেক্টেড ছিল। আমরা খুব আশা করে গেছিলাম সুপ্রিম কোর্টে। হাইকোর্টের যা রায় ছিল সেটাকে চ্যালেঞ্জ করে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে খুবই আশাবাদী ছিলাম। সকালবেলা অবধিও আমরা খুব পজিটিভ ছিলাম কি রায়টা এরকম কিছু আসবে না, কিন্তু মানে একেবারে যে এইটা পুরো প্যানেল বাতিল হয়ে যাবে এটা আমরা কেউই এক্সপেক্ট করিনি। অনেকজন আনটেন্টেড ক্যান্ডিডেটস আমরা আছি, টেন্টেডদের সংখ্যাটা অনেকটাই কম, মানে পার্সেন্টেজ যদি আমরা দেখি, ইভেন আমি যে প্যানেল থেকে এসছি সেটা হচ্ছে ইংলিশ 9-10 লেভেল ইংলিশ, সেটা হচ্ছে হিন্দি মিডিয়ামের যে প্যানেলটা, ওতে কিন্তু কারুর নাম কিন্তু টেন্টেড ক্যান্ডিডেটসের মধ্যে ছিলই না, আমার পুরো প্যানেলের কারুর নাম ছিল না। তাতেও আমাদের সকলের জব ক্যান্সেল হয়েছে, সকলেই আমরা চাকরি হারা হয়েছি। তো আমরা খুবই এটা আনফর্চুনেট, খুবই আনএক্সপেক্টেড। আমি দেবপ্রিয়া সরকার, আমি হাওড়া থেকে আসি। আর কোনো প্ল্যান করতে পারছি না, এই এখনই মাস্টারমশাইরা সবাই এসছে। আমাদের স্কুলে 41 টিচার্স, টোটাল স্টুডেন্ট হচ্ছে 2200। এবার 41 থেকে ধরুন 14 জন চলে যাচ্ছে। ইট মিনস রিমেনিং 27 উইল বি দেয়ার। 27 জনের মধ্যে কারোর কিছু অসুবিধা হলে যায়, মানে এত কম স্টাফকে নিয়ে এত বড় স্কুল রান করানো, ইটস রিয়েলি আ ভেরি টিডিয়াস জব। সবাইকে শিক্ষক সবাই শিক্ষক 14 জন তো অনেক বড় একটা নাম্বার হয় না, একটা স্কুল থেকে 14 জন বেরিয়ে যাচ্ছে, আর পুরো সিস্টেম কোল্যাপস হয়ে গেছে। আজকে আমরা যে কোনোভাবে পরীক্ষা চলছে, পরীক্ষা নিয়েছি, সব সিনিয়র টিচাররা গেলেন, কিন্তু আমাদের তো এমনি টিচিং স্টাফ কম ছিল, এই 14 জন যাওয়াতে আমাদের তো লোড অনেক গুণ বেড়ে যাবে। লোড থেকে বড় কথা যে সবাই বিভিন্ন নানা রকম দায়িত্বে ছিল, ওই কাজগুলো আবার রিসাফল করা, সবাইকে কাজ ডিস্ট্রিবিউট, সবাই যখন একটা ইকোসিস্টেমে চলে আসে, হ্যাঁ আমি এই কাজ বুঝি, আমি সেই কাজ বুঝি, আমি এটা করি, এটা আবার মানে ফ্রম জিরো থেকে আবার স্টার্ট করতে হবে। আপনারা কি ডিআইকে জানাবেন বিষয়টা? যে অবভিয়াসলি এই জিনিসটা তো ডিআই থেকে শুরু করে ডিএসসি, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সবার কাছেই যাবে যে এরকম। আপনাদের কাছে কি কোনো নোটিশ এসছে? টিল নাও এখনো অবধি আমাদের কোনো নোটিশ পাইনি, মনে হচ্ছে বিকালবেলা কিছু না কিছু আসবে। কেন যারা এই 14 জন কাল থেকে কিভাবে কন্টিনিউ করবে কি করবে না, বা হোয়াট উইল বি দ্য স্পেসিফিক ডিসিশন, আই ডোন্ট নো। অ্যান্ড এটা খুব তাড়াতাড়ি আসবে মনে হচ্ছে। এরকম তো অনেক ক্লাস আছে, তাহলে এই নিয়ে তো আমাদের খুব চিন্তা আছে, যে কোনোভাবে হোক আমরা ম্যানেজ করবো, বাট ম্যানেজিং ইজ সামথিং ডিফারেন্ট ফ্রম কন্ডাক্টিং ইন এ ভেরি গুড সিচুয়েশন। কোনো কিছুকে ম্যানেজ করা আর সুস্থভাবে চালিয়ে নিয়ে যাওয়ার মধ্যে তো ডিফারেন্স থাকে। আমরা যে কোনোভাবে ম্যানেজ করবো। এই 14 জনের সাথে একান্ত বলনি? হ্যাঁ, তারা এসেছিল, স্যাটারডে এসেছিল। আমি বললাম যে এটা একটা ব্যাড চ্যাপ্টার, লাইফ ইজ নট এ ব্যাড থিং। তোমাদের তো কেউ ট্যালেন্ট নিয়ে যায়নি, তো চাকরি গেছে। বি হোপফুল, কিপ ইউর পেশেন্স, দেখো আগামী দিনে কি আসে, ওয়ার্ক অন ইউর স্ট্রেংথ, লাইফ ইজ অল অ্যাবাউট হোপস। ভালো কিছু তো নিশ্চয়ই জীবনে আছে। আপনার নাম? আমার নাম বিশাল তিওয়ারি, হেডমাস্টার অফ বাঁশবেড়িয়া গাইন্স হাই স্কুল।